ওয়েলকাম ব্যাক। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হয়। ইনস্টল করার পরে এখন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। ওকে, ড্যাশবোর্ডের মধ্যে ওয়ার্ডপ্রেসের মধ্যে দুইটা বিষয়, একটা হচ্ছে ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল বা ব্যাক এন্ড, আর আরেকটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেখানে আপনার ওয়েবসাইটটা শো করবে এবং বিভিন্ন ডাটা ওইখানে শো করবে। আমি এখানে কয়েকটা নাম বললাম বললাম ড্যাশবোর্ড, অ্যাডমিন প্যানেল, ব্যাক এন্ড। তো আমরা বিষয়টা এভাবেই শিখবো যে যেন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করতে পারি বা নিজের কাজটা যেন ভালোভাবে করতে পারি। তো ক্লায়েন্টের কাজের কথায় যদি আসি, তাহলে দেখা যাবে যে এক একটা ক্লায়েন্ট এক একভাবে এই বিষয়টাকে বলতেছে। কোনো ক্লায়েন্ট বলছে যে আপনার ড্যাশবোর্ড, কেউ বলছে আপনার অ্যাডমিন প্যানেল, কেউ বলছে আপনার ব্যাক এন্ড। তো এই কারণে আমি তিনটাই নাম বললাম। যে এরকম আরো এক একজন এক একভাবে বলে, বাট আপনাকে বুঝে নিতে হবে যে এটা এই ব্যাক এন্ডের কথা আপনাকে বলছে বা অ্যাডমিন প্যানেলের কথা বলছে। ড্যাশবোর্ডের মধ্যে আপনি দেখতে পাবেন যে ওয়ার্ডপ্রেসের যে কার্যক্রমগুলো, সকল কার্যক্রম অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ এক নজরে আপনি দেখতে পাবেন। মানে এখানে কাস্টমাইজ ইউর সাইট, অর্থাৎ আপনার সাইটটাকে কাস্টমাইজ করবেন, সাজাবেন। তারপর ব্লগ পোস্ট লেখা বা কোনো পেজ এড করা বা আপনার সাইটটাকে ভিউ করা, উইজেটস বা মেনু সেট করা, বিভিন্ন কমেন্টস অন অফ করা, এরকম কতগুলো পোস্ট, কমেন্টস বা পেজ আছে ওই রকম একটা লিস্ট, অর্থাৎ আপনি ড্যাশবোর্ডের মধ্যে সকল ফ্যাসিলিটি একসাথে পেয়ে যাচ্ছেন। ওকে, এই হচ্ছে বিষয়। তো আমরা পরবর্তী যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখব। যেমন এখানে অল পোস্ট, অর্থাৎ আপনার সাইটের মধ্যে যত পোস্ট হবে বা আপনি নতুন নতুন যে খবরাখবর দিবেন, এখানে পেজ এবং পোস্টের ব্যাপারে যদি আমরা কথা বলি, তাহলে দেখা যাবে যে প্রতিনিয়ত যে বিষয়গুলো চেঞ্জ হয়, যে বিষয়গুলো আপডেট আসে, ওইগুলো হচ্ছে আমাদের পোস্ট। আর যে বিষয়গুলো ফিক্সড থাকে, যেমন আমাদের মিশন, ভিশন, অপরচুনিটি বা আমাদের বিভিন্ন কার্যক্রম বা আমাদের ওয়ার্ক সমূহ বা এরকম এই বিষয়গুলো থাকে হচ্ছে পেজের মধ্যে, অর্থাৎ যেগুলো ফিক্সড, যেগুলো চেঞ্জ হবে না। তো আমরা দেখলাম যে পোস্ট, এরকম ভাবে আমরা নতুন নতুন পোস্ট অ্যাড করতে পারবো। আমরা কিছুক্ষণ পরে পোস্ট অ্যাড করব। এরপর দেখা যাবে যে মিডিয়া, মিডিয়ার মধ্যে হচ্ছে আপনি এই ওয়েবসাইটের মধ্যে, অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে যত ফাইল আপলোড করবেন, হতে পারে সেটা ইমেজ, হতে পারে ভিডিও, হতে পারে কোনো একটা ফাইল, এই সকল ফাইল আপনার মিডিয়াতে স্টোর হবে। তো মিডিয়াতে স্টোর করতে গেলে আপনি প্রথমত একটু প্রবলেমে পড়বেন। যেমন আপনার এখানে অ্যাড নিউতে ক্লিক করলে দেখা যাচ্ছে কি যে এখানে ম্যাক্সিমাম আপলোড সাইজ 2 MB, এটা একটা বিষয়। তো যখন আপনি এরকম কোনো কিছু আপলোড করতে যাবেন, সেক্ষেত্রে সেটা যদি 2 MB ক্রস করে, তাহলে দেখা যাবে কি যে এখানে বলছে যে আপনার ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম বা ম্যাক্সিমাম আপলোড সাইজ এক্সিস্ট বা এরকম প্রবলেম দেখাবে। তো আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়টাকে আপডেট করে নিব যেন ওই প্রবলেমটাতে আমাদের পড়তে না হয়। এরপর হচ্ছে কমেন্টস, যে আপনার এখানে যে পোস্ট গুলো হবে, পোস্টের মধ্যে আপনার গেস্টেরা যা বা আপনার ওয়েবসাইটে যে ভিজিটর থাকবে, তারা এখানে বিভিন্ন কমেন্টস করবে, বা আপনার যে ইউজার থাকবে, আদার্স যে রেজিস্টার্ড ইউজাররা থাকবে, তারা হয়তো বা কোনো কমেন্টস করবে। এই কমেন্টস গুলো আপনি এই কমেন্টস লিস্টের মধ্যে দেখতে পাবেন। এরপর থাকবে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে মূলত আপনার ওয়েবসাইটের যে ডিজাইন, এই আউটলুক, এই বিষয়গুলো আপনি সেট করবেন। যেমন এখানে থিমস এর কথা আছে। তো আমরা যারা বিভিন্ন মোবাইল চালাই, অ্যান্ড্রয়েড মোবাইল বলি বা নোকিয়া মোবাইল বলি বা এরকম মোবাইলগুলোর মধ্যে দেখা যায় আমরা থিম চেঞ্জ করি। আমরা মোবাইলটা এই কারণে বললাম যে আমরা মোবাইলের সাথে সবাই পরিচিত। তো মোবাইলের মধ্যে আপনার থিম চেঞ্জ করলে কি হয় যে ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়, ওইটার লেখাগুলো একটু অন্যভাবে আসে, কালারটা একটু চেঞ্জ হয়। এই বিষয়গুলো আপনি এখানেও পাবেন। তারপর কাস্টমাইজের মধ্যে দেখা যায় কি যে আমরা বিভিন্ন মোবাইলটাকে আপনার যেমন মোবাইলের ডিসপ্লেতে বা যে মেইন যে হোম স্ক্রিন, ওইখানে আমরা শর্টকাট কিছু আইকন নিয়ে আসি, যেমন ধরেন কল বাটনটা ওইখানে নিয়ে আসি বা মেসেজ অপশনটা ওইখানে নিয়ে আসি বা ক্যামেরা অপশনটা ওইখানে নিয়ে আসি। তখন কি হয় যে আপনার নিজের ইচ্ছা মতো আপনি ওই মোবাইলের হোম স্ক্রিনটাকে আপনি সাজালেন। তো এই কাস্টমাইজের মধ্যে ওই বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আপনার নিজের ইচ্ছা মতো হোম পেজটাকে সাজালেন বা আপনার ওয়েবসাইটটাকে সাজালেন বা হেডার ফুটারকে সাজালেন। ওই বিষয়টাই মূলত কাস্টমাইজের মধ্যে আছে। তো এরপর আছে উইজেটস। উইজেটস এর মধ্যে যেটা হয় যে দেখা যাবে আপনার ওয়েবসাইট যেটা আছে, যেমন এই যে এটা যদি আপনার পেজের মধ্যে চাই, তাহলে দেখা যাবে এটার ডান পাশে কিছু অপশন আছে। আমরা যদি অন্য কোনো পেজেও যাই, তাহলে এই বিষয়গুলো এখানেই থাকবে। অর্থাৎ একাধিক পেজে বা একাধিক পোস্টের মধ্যে যে অপশনগুলো আমরা রাখতে চাই, ওই বিষয়গুলো মূলত উইজেটস এর মধ্যেই বেশিরভাগ সময় থাকে, অথবা বিভিন্ন সময় আবার থিম অপশনও থাকে, যেটা এই থিমের মধ্যে নাই।
তো এটা আমরা পরবর্তীতে দেখব। তারপর তো দেখলাম যে যে বিষয়গুলো বা যেই অপশনগুলো আপনার একাধিক পেজের মধ্যে বা একাধিক পোস্টের মধ্যে থাকে ওইগুলাই মূলত উইজেটস অপশনের মধ্যে রাখা হয়, বা হেডার ফুটারের অনেক জিনিসপত্র আপনার উইজেটসে রাখা হয়। পরে আছে মেনু। মেনুতে যদি যাই, দেখা যাবে যে আপনি নতুন কোনো লিস্ট আইটেম তৈরি করলেন। যেমন মেনু আমরা বলতে পারি কাকে, যে একটা ওয়েবসাইটে যদি যাই, যে কোনো ওয়েবসাইট, যেমন আমরা যদি গুগলেই যাই, গুগলে যাই আমরা গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে কি যে সার্চ দুটো বাটন আছে, নিচে দেখা যাচ্ছে তিনটা আইটেম, আবার এই পাশে যদি দেখি এই পাশে আবার চারটা আইটেম আছে, যে উপরে দুইটা আইটেম আছে পাশাপাশি আর কিছু আইকন আছে। এই অপশনগুলো হচ্ছে মেনু। যেমন এটা হচ্ছে মেনু বা লিস্ট আইটেম বলতে পারি, মেনু, এটা মেনু, এটা মেনু। এটাকে আমরা বলতে পারি যে বটমের বাম পাশের মেনু বা লেফট মেনু, এটা বলতে পারি বটমের রাইট মেনু, এটা করতে পারি টপ রাইট মেনু। এরকম মেনুর বিভিন্ন লোকেশন থাকে। তো এখানে আমরা ওইরকম কোন একটা মেনু সেট করতে পারবো, তারপরে ওই মেনুটা কোথায় সেট হবে সেটা আমরা বলে দিতে পারবো। তারপর হেডারটা মূলত ওই কাস্টমাইজেরই একটা অংশ, যে এই হেডারটা ডিপেন্ড করে যে আপনি কোন থিমটা ইউজ করছেন। এটাও হইতে পারে যে কোনো থিমের মধ্যে হেডার অপশন আছে, কোনো থিমের মধ্যে হেডার অপশন নাই, বা হেডার এই অপশনটা এখানে অ্যাড করে নাই, বা অন্য কোনো অপশন আছে। এ হচ্ছে বিষয়। তো আপনার হেডারটা মূলত ওই কাস্টমাইজেরই একটা অংশ, যে আপনি কিভাবে সাজাবেন ওইটা এখানে ডিপেন্ড করবে। তারপর আছে এডিটর। এডিটরের মধ্যে আমরা যদি এডিটরে যাই, আমরা যেহেতু এখনো HTML CSS ভাবে জানি না, সো এই বিষয়গুলো হয়তো আমরা বুঝবো না। আর যারা আমরা HTML CSS জানি তাদের জন্য এটা কোনো প্রবলেম হবে না, PHP জানি তাদের জন্য কোনো প্রবলেম হবে না। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যে থিমটা ইউজ করছেন ওই থিমের বিভিন্ন ফাইলগুলো এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন। এরপর আমরা যদি যাই প্লাগইনসে, প্লাগইনসটা হচ্ছে যে আপনার থিমকে সাপোর্ট করবে বা আপনার ওয়েবসাইটকে সাপোর্ট করার জন্য কিছু সফটওয়্যার। যেমন আমরা যদি আপনার যেই মোবাইলটাকেই ধরি, যে মোবাইলের যে অ্যান্ড্রয়েড যে সেটআপটা ওইটাকে আমরা যদি ওয়ার্ডপ্রেস ধরি, ওয়ার্ডপ্রেসের মধ্যে ওইটার মধ্যে কি হয় যে মোবাইলের মধ্যে একটা থিম থাকে। ওই থিমটা শুধু কি করে ডিজাইনটাকে এদিক ওদিক করে, বা ডিজাইন বিভিন্ন অপশন অ্যাড করে থিমের মাধ্যমে। তো এরকম হয় যে আপনার থিমের মধ্যে কিছু নাই, সাপোজ আপনার মোবাইলের মধ্যে ফেসবুকটা নাই, তো আপনি কি করবেন, ফেসবুক নামে কোনো একটা সফটওয়্যার আপনি ইনস্টল করবেন বা একটা অ্যাপস ইনস্টল করবেন। তখন আপনার কি হবে, ওই ফেসবুকটা আপনি ইউজ করতে পারবেন বা ফেসবুকটাই আপনি এখানে পাবেন। বা আপনার ধরেন প্লে স্টোর নাই, সেক্ষেত্রে কি করবেন, যে প্লে স্টোরটা আপনি ইনস্টল করবেন। এরকম এই প্লাগইনস, যে আপনার ওয়েবসাইটের মধ্যে যদি কোনো কিছু স্বল্পতা থাকে যে আপনি চাচ্ছেন ওইরকম কোনো একটা অপশন, তাহলে ওই অপশনটা এখানে অ্যাড করতে পারবেন। ওকে, তো সমস্যা নেই, আমরা প্লাগইন নিয়ে আরো এরকম আলোচনা করব। আমরা চাইলে এখানে নতুন কোনো প্লাগইন অ্যাড করতে পারবো, বা যে প্লাগইন গুলো অ্যাড করা আছে ওইটা এডিটরের মাধ্যমে এডিট করতে পারবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইউজার্স, এখানে অনেক ইউজার আপনি চাইলে অ্যাড করতে পারবেন। যখন আপনি নতুন একটা ইউজার অ্যাড করতে যাবেন, তখন দেখা যাবে যে এখানে একটা ইউজার নেম চাবে, আপনি নতুন একটা ইউজারের ইউজার নেম দিতে পারবেন, একটা ইমেল দিতে পারবেন। এরপর ফার্স্ট নেম লাস্ট নেম বা কোনো একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। আপনি চাইলে ইউজারের রুলটা সেট করে দিতে পারবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসে, যে আপনার এই ইউজার রুল সম্পর্কে অবশ্যই ভালোভাবে জানতে হবে। যে ইউজার রোল যদি আপনি প্রপার ভাবে না জানেন, তাহলে দেখা যাবে যে কি, যে আপনি একটা ইউজার ক্রিয়েট করতে যাচ্ছেন একটা পারপাসে, ওই ইউজার কোনো কারণে ওই কাজটা করতে পারলো না, বা ওইটা ওই সাপোর্টটা আপনাকে দিতে পারতেছে না। কেন? কারণ আপনি প্রপার ভাবে তাকে ইউজারটাই ক্রিয়েট করে দেন নাই। যেমন ধরেন আমরা যদি এখানে দেখি যে সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার শুধুমাত্র আপনার ওয়েবসাইটের লেটেস্ট আপডেট গুলো জানতে পাবে। ওকে, সাবস্ক্রাইবার শুধুমাত্র আপনার ওয়েবসাইটের লেটেস্ট আপডেট গুলো জানতে পারবে, বা সে যদি এই ড্যাশবোর্ডের অ্যাক্সেস পায়, সে শুধুমাত্র তার নিজের প্রোফাইলটাকে এডিট করতে পারবে, আর কিছু সে পারবে না। ওকে, এরপর যদি এই কন্ট্রিবিউটরে, কন্ট্রিবিউটরের মধ্যে দেখা যাবে সে আপনার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন কন্টেন্ট পোস্ট করবে, বা কোনো পোস্ট অ্যাড করতে পারবে, বাট ওই পোস্টগুলো পাবলিশ হবে না। যেমন আমরা যদি কোনো একটা পত্রিকার সাইটের কথা ধরি, তাহলে দেখা যাবে কি যে ওইখানে তাদের অনেক সাংবাদিক আছে, তাদের সেটা ইন্টার্ন লেভেলের সাংবাদিক হইতে পারে, সে হাই লেভেলের সাংবাদিক হইতে পারে। তো তারা কি করে, কোনো একটা পোস্ট ওয়েবসাইটের মধ্যে পোস্ট করে, কোনো একটা পোস্ট অ্যাড করে বা কোনো একটা পোস্ট দেয় ওইখানে, দেওয়ার পরে ওই পোস্টটা অন্য একজন মডারেটর এসে দেখে, দেখে ওইটাকে অ্যাপ্রুভ করে। যতক্ষণ না পর্যন্ত ওইটা অ্যাপ্রুভ না হবে ততক্ষণ পর্যন্ত ওইটা ওয়েবসাইটে শো করে না। ওকে, এই কন্ট্রিবিউটরের কাজটা হচ্ছে ওইটা, যে সে পোস্ট লিখতে পারবে বাট ওইটা শো করবে না। ওকে, তো আমরা এটা পরবর্তীতে বিষয়গুলো দেখবো, অন্য একটা ওয়ার্ডপ্রেসের সেটআপ দিয়ে, যে আসলে ইউজার গুলা কি হয়, বা এখন আমরা চাইলে পারি।
যেমন ধরেন এখানে আমরা বললাম সাপোজ নিউ ইউজার, পাসওয়ার্ড দিলাম 12345 বা ইমেলটা দিয়ে দিই এখানে new@new.com একটা ইমেল দিয়ে দিলাম। এরপর এখানে বললাম একটা পাসওয়ার্ডের মধ্যে আমরা 12345 দিতে পারি। আপাতত উইক পাসওয়ার্ড, জাস্ট আমরা চেক করছি যে আসলে বিষয়টা কি দাঁড়ায়। যেমন আমরা এখানে যদি কনফার্ম উইক পাসওয়ার্ড দিয়ে বলি এটা কি হবে, কন্ট্রিবিউটর, সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ ইউজার দিলাম। এখন যে আমরা যদি এই অ্যাডমিনটাই অন্য কোনো ব্রাউজার দিয়ে লগ ইন করি, যেমন আমরা এখানে ধরুন ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে লগ ইন করতে যাচ্ছি, ইউজারটা ছিল নিউ ইউজার, পাসওয়ার্ড ছিল 12345। ওকে, আমরা লগ ইন করলাম। দেখা যাবে কি যে আমাদের ওই যে ড্যাশবোর্ড বা আমাদের অ্যাডমিন প্যানেলের যে ড্যাশবোর্ড, এটা ডিজাইন একই, বাট এখানে অনেকগুলা আইটেম নাই, অনেকগুলো অপশন আমাদের নাই, তাই না? এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পোস্ট সে অ্যাড করতে পারবে, পোস্ট অ্যাড করতে পারবে, যেমন আরেকজন পোস্ট অ্যাড করেছে হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু অ্যাডমিনের করা বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথেই এই পোস্টটা চলে আসে। তো এই যে অপশনটা, এটা শুধু সে ভিউ করতে পারবে, সে এডিট করতে পারবে না। তার মানে কন্ট্রিবিউটর শুধুমাত্র নিজের পোস্ট অ্যাড করতে পারবে, অন্যের পোস্ট ভিউ করতে পারবে, বাট এডিট করতে পারবে না, এবং তার নিজের পোস্টগুলো পাবলিশ হবে না। ওকে, এ হচ্ছে কন্ট্রিবিউটরের রুল। যেমন আমরা যদি এটাকে এডিট করি, এর পরবর্তী যে রুলটা আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্ট্রিবিউটরের পরে আছে অথর। অথর অথর যদি আমরা এটাকে করে দেই, সেই ক্ষেত্রে একটা ড্যাশবোর্ডের মধ্যে রিলোড দেই, দেখা যাবে ওই অপশনগুলো আছে। এখন অথর মিডিয়াতে কিছু আপলোড দিতে পারবে, সে ইমেজ আপলোড দিতে পারবে। এখন অথরের পোস্টে যে পোস্টের মধ্যে অথর একই কাজে আরেকজন এটা ভিউ করতে পারবে না, নিজের একটা পোস্ট অ্যাড করতে পারবে, বাট অথরের যে মেন ফ্যাসিলিটি সেটা হচ্ছে অথর নিজের পোস্ট নিজেই পাবলিশ করতে পারবে, আর কারো অন্য কোনো এডিটরের দরকার হবে না বা মডারেটরের দরকার হবে না, যে কিনা এই পোস্টটা অ্যাপ্রুভ, যাকে এই পোস্টটা অ্যাপ্রুভ করতে হবে এরকম কারো দরকার হবে না। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ইউজার আছে, সেটা হচ্ছে এডিটর। এডিটরে যদি আমরা যাই, এডিটরের মধ্যে দেখা যাবে এডিটরের মধ্যে দেখা যাবে যে সে সে কি করতেছে, যে আপডেট আপডেট সে যখন কোনো একটা, মানে এডিটরকে যখন কোনো কিছু করতে বলা হয়, সে নিজের পোস্ট নিজের পোস্ট এডিট করতে পারবে, অ্যাড করতে পারবে, ইভেন অন্যের পোস্টও এডিট করতে পারবে। যেমন আমরা এখানে কি করলাম, যে ইউজার রুলটা আমরা এডিটর দিয়ে দিলাম। এডিটর এখন এখানে যদি একটা ড্যাশবোর্ডের মধ্যে রিলোড দেই, তাহলে দেখা যাবে যে এডিটর যেমন আরেকটা পোস্ট সে এডিট করার একটা সুযোগ পাচ্ছে, পাশাপাশি সে নিজে পেজ অ্যাড করার সুযোগ পাচ্ছে। এ হচ্ছে বিষয়। ওকে, পেজ সে এডিট করতে পারবে। এই ছিল বিষয়গুলা। তো এরপরে আরেকটা যে বিষয় আসে এই এডিটরের পরে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সর্বেসর্বা, মানে একদম মেন লিডার, সে সকল কাজ করতে পারবে। ওকে, এখন যদি আমরা দেখি যে তাকে অ্যাডমিন বানায় দেওয়া হলো, ড্যাশবোর্ডের মধ্যে একটা রিলোড দিলাম, তাহলে দেখা যাবে কি আমার মেন ইউজারের মধ্যে যা কিছু আছে ওই একই অপশনগুলা নতুন ইউজারে পেয়ে যাচ্ছে। কেন? কারণ সে একজন অ্যাডমিন, সে একজন অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, এই হচ্ছে ইউজার রুলস এর বিষয়। সো আপনি যখন নতুন কোনো ইউজার সেট করে দিবেন, সেই ইউজারের কাজ যদি হয় যে পোস্ট এডিট করবে, তাহলে আপনি তাকে এডিটর বানাইতে পারেন। আর যদি আপনার মনে হয় যে তাকে অ্যাডমিন বানানো দরকার বা কোনো ডিজাইন চেঞ্জের ব্যাপার দরকার, সেক্ষেত্রে তাকে অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দিতে পারেন। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডমিন সবাইকে বানানো উচিত না। তো আপনি আপনার অবশ্যই যখন আপনি নতুন কোনো কাজ করতে যাবেন বা কোনো ইউজারের দরকার হবে, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে ইউজারের কি রুলস এবং তার জন্য কি ক্যাপাসিটি দেওয়া দরকার। এর পরবর্তীতে আমরা চাইলে যে বিভিন্ন প্লাগইনস এর মাধ্যমে দেখা যাবে এখানে নতুন নতুন ইউজার রুল অ্যাড হয়ে গেছে। ওকে, ওইটা আমরা পরে দেখে নেব, যে ওই প্লাগইনের উপর বেস করে যখন যেটা দরকার ওরকম করে নেব। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপাতত ড্যাশবোর্ড।